স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা সবাই? জি স্যার। ওকে, আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এর থিওরি পার্টের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা খুব ভালোভাবে সকালবেলা শেষ করেছি, তাই না? তো তারই পরিপ্রেক্ষিতে বা ধারাবাহিকতা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তুমি তাহলে একটু বের হয়ে আবার আসো, তাহলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমাদের ম্যাথমেটিক্স যেগুলো করব, তো ম্যাথমেটিক্সের এখানে আমাদের রেজিস্ট্যান্স সম্পর্কিত সমস্যাগুলির সমাধান। হ্যাঁ, এই ম্যাথমেটিক্সগুলো আমরা মানে এখানে তোমরা করতেছো কি, এখানে এই যে ম্যাথমেটিক্সগুলো আমরা এখন করব কি শুধু ম্যাথ করব, কিন্তু এগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন কীরকম, ধরো আমি তোমাদের বুঝাই। 1 কিলোমিটার দীর্ঘ কল্পনা করো, হ্যাঁ, কোনো একটা তার 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.30 সেন্টিমিটার ব্যাস, তার মানে ব্যাসটা এতটুকু, 1 সেন্টিমিটারে যতটুকু হয় তার থেকে একটু বেশি, তাই না? 1 সেন্টিমিটার থেকে একটু বেশি ব্যাস বিশিষ্ট একটি তারটা কিসের? তামার। তার রেজিস্ট্যান্স হলো কত? 0.15 ওম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। মানে তামার তারটা যে তামার তার যেটা আছে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। আপেক্ষিক রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাজিম আসো ক্লাসে? কে বলতে পারবে এটা? আপেক্ষিক রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য, এই আপেক্ষিক রেজিস্ট্যান্স হ্যাঁ আর শুধু রেজিস্ট্যান্স, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? কি তোমরা কি কেউ বলতে পারবে না? কি আমার কথা কি শুনতে পাচ্ছ না তোমরা? পারবো না? সকালে ক্লাস করছো কে? ফারিয়া বলো, অথবা মাহফুজ তুমি বলো। কেউ পারবে না? সকালে পড়াইছিলাম আপেক্ষিক রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স। ধরো এটা একটা কন্ডাক্টর, হ্যাঁ, এটা একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরটার লম্বায় ধরো 2 মিটার। তো 2 মিটার যদি হয়, এর একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? এই কন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স আছে, এই যে পরে লেট করে সবাই জয়েন করে, এইটাই আসলে তাজিম আসছে, তাজিম পারবে। তাজিম আসছো ক্লাসে? কথা শোনো আমার। তাজিম, আচ্ছা তুমি একটু বলো তো আপেক্ষিক রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্যটা কি? এবং রেজিস্ট্যান্স এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? বা এই রেজিস্ট্যান্স বলতে তুমি কি বোঝো আর আপেক্ষিক রেজিস্ট্যান্স বলতে তুমি কি বোঝো? কি এলোমেলো হয়ে গেছে? ধরো একটা কপারের তার, হ্যাঁ, এখানে আমরা একটা কপারের তার নিয়েছি। তোমার দেখো কপারের তার নিয়েছি, কি এই যে একটা কপারের তার নিলাম, এখানে এইটা রেজিস্ট্যান্স থাকবে, তাই না? এটা যেহেতু একটা তোমার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল বা তার বা ওয়্যার যাই হোক, তো রেজিস্ট্যান্স বা বিদ্যুৎ প্রবাহের সময় এর মধ্যে সেই বিদ্যুৎ প্রবাহটা বাধাপ্রাপ্ত হবে। আর যেহেতু বাধাপ্রাপ্ত হবে, যেই কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে সেইটাকেই আমরা বলবো কি? রেজিস্ট্যান্স, তাই না? কোনো পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ কেটে যে বাধা প্রদানটা হবে বা বাধা প্রদান দিবে, যে বাধা প্রদান দেবে তাকেই আমরা ওই পরিবাহীর রেজিস্ট্যান্স বলবো বা রোধ বলবো। কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা হলো কোন রেজিস্ট্যান্স? সেটা হলো ওই ম্যাটেরিয়ালই, ধরো এটা কপারের,
এটা কপারের একটা তার। হ্যাঁ, এখন কপারেরই কোনো একটা কিউব, কপারেরই কোনো একটা কিউব তোমার, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, মানে মনে করে এই উচ্চতা, এই দৈর্ঘ্য, এই প্রস্থ সবই হলো সমান। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। এক মিনিট অপেক্ষা করো বাবা, মার কাছে যাও, মায়ের কাছে যাও, মা তোমাকে পড়াবে, যাও একটু মায়ের কাছে যাও। দেখো তো মা কি করে, চকলেট খাই কিনা, আমাকে দাও ললিপপটা, আমাকে দাও, ক্যান্ডি, যাও মায়ের কাছে ক্যান্ডিটা চাও, মা ক্যান্ডিটা দাও, যাও যাও মায়ের কাছে ক্যান্ডিটা নিয়ে আসো বাবা, একটু মায়ের কাছ থেকে ক্যান্ডিটা নিয়ে আসো, যাও মাকে যাই বলো, মা আমাকে এটা দিয়ে ক্লে দিয়ে পুতুল বানিয়ে দাও, এই তোমাকে হাতের এটা দিয়ে পুতুল বানিয়ে দিতে বলো মাকে, বলো যাও আমাকে পুতুল বানিয়ে দাও। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত, আসো সবাই, তাই না? তো আপেক্ষিক রেজিস্ট্যান্স যেটা আমরা বলছিলাম, যে আপেক্ষিক রেজিস্ট্যান্স হলো যে কোনো ম্যাটেরিয়ালের, সেটা কপার হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, যাই হোক না, প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই কিন্তু তোমার কি থাকে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিন্তু আমার রেজিস্ট্যান্স থাকে, তাই না? প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই আমাদের রেজিস্ট্যান্স থাকে, তো সেটা কমন বিষয়। আর আপেক্ষিক রেজিস্ট্যান্স হইতে হলেই ওই ম্যাটেরিয়ালের কি হইতে হবে, তোমার 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, বা 1 সেন্টিমিটার প্রস্থ বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো একটা ঘনকের, হ্যাঁ কোনো একটা ঘনকের যে কোনো দুই সাইড থেকে, ধরো এই উপর নিচ থেকে, অথবা এই সাইড থেকে ওই সাইড, অথবা এই পাশ থেকে এই পাশ, যেই পাশ ধরো নাই কেন, তুমি মিটার যদি মেজার করো তাহলে কি পাবা, এর যে রেজিস্ট্যান্সটা পাবা সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো আপেক্ষিক রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? এই যে যেটাকে ইংরেজিতে আমরা রেজিস্টিভিটি বলি আর বাংলায় বলি আপেক্ষিক রোধ। ওকে, আর এর আরও কয়েকটা নাম আছে, দেখো সেই নামগুলোকে দেখো, আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে। দেখো 1 মিটার দৈর্ঘ্য বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের, কোনো পদার্থের ঘনক বলতে হলো সেইটাই যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এই জন্যই বলছে 1 মিটার বাহু বিশিষ্ট, কারণ একটা বাহুর কথা বলছে, কারণ একটা বাহুর কথা এই কারণেই বলছে কারণ বাকি বাহুগুলোও এর দৈর্ঘ্যের সমান। ওকে, দুইটি বিপরীত তলের, মানে দুইটি বিপরীত তল, এই তল বা এই তল, এই তল বা এই তল, হ্যাঁ, বিপরীত তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে। বুঝতে পারছো? এখন ধরো কপারের এইটা একটা তার, আর এইটার লেন্থ হলো 1 মিটার, আর একটা তার, এটার লেন্থ 2 মিটার। এখন এই দুইটা তারের মধ্যে কার রেজিস্ট্যান্স বেশি বলো তো? এটা ধরো এ নাম্বার, এটা বি নাম্বার, এটা বি নাম্বার, এর রেজিস্ট্যান্স বেশি না বি এর রেজিস্ট্যান্স বেশি? বি এর রেজিস্ট্যান্স। হ্যাঁ, বি এর রেজিস্ট্যান্স বেশি। এখন বলো তো এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বেশি এর নাকি বি এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বেশি, মানে আপেক্ষিক রোধটা বেশি? দুইটাই কপারের। প্রশ্ন বুঝতে পারছো না? প্রশ্ন আবার বলবো? প্রশ্ন কি বুঝতে পেরেছো না আবার বলবো? প্রশ্ন ছিল এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বেশি, এ কন্ডাক্টরের আপেক্ষিক রেজিস্ট্যান্স বেশি নাকি বি কন্ডাক্টরের আপেক্ষিক রেজিস্ট্যান্স বেশি? এই যে আপেক্ষিক রোধ, কি উত্তর দাও? একটা তো দিবা, এ বি যাই হোক একটা তো বলবে। কি ব্যাপার সবাই সাইলেন্ট হয়ে গেল? হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন কেন করো? তোমার যেটা মনে হবে তুমি সেটা বলবা, তাই না? আমি তো প্রশ্ন আমাকে করতে। আচ্ছা, ফারিয়া বলছে দুইটাই সমান, আর অন্য কেউ?
অন্য কেউ বলো, ফারিয়া কি ঠিক বললো না ভুল বললো? কি ব্যাপার, সবাই সাইলেন্ট কেন? এইভাবে করলে কি আমরা আগাইতে পারবো? চুপ থাকা তো যাবে না। কি হলো? বি বেশি। হ্যাঁ, এ বেশি। আর কেউ? আর কেউ বলবে? আর কেউ বলবে না? না, এরকম হইলে তোমরা কি করো বলো তো? বারবার বলছি তোমাদের একই কথা, যে কোনো কিছু কনফিউশন থাকলে সেটা জেনে নিবা, অসুবিধা নাই। আর প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ভুল হোক সঠিক হোক, নিজের থেকে যেই লজিক আসবে সেই লজিকের উপর বেস করে উত্তর করবা। এখন এটা যদি চিন্তা করে বুঝে থাকো যে আমি ভুল বললে সেখানে আমি লজ্জা পাবো, আমার বন্ধুরা কি মনে করবে, এইটা করলে আর শেখা লাগবে না। তাহলে মনে করো যে মানে যে জিনিসটা অজানা সেটা অজানাই থেকে যাবে। তো দেখো এখানে ফারিয়া যেটা বলেছে খুবই সঠিক, ফারিয়া খুবই ট্যালেন্ট। যে তোমাদের ব্যাপারটা হলো এরকম যে আমরা বলেছিলাম কি যে যে কোনো পদার্থের বেলাই হোক না কেন, এখানে তো আমি বলেই দিছি এই ম্যাটেরিয়ালটা কিসের, কপারের। কপারের স্পেসিফিক, এইটাও কপার এইটাও কপার। এখন এরকম কপারের যদি তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা বের করতে চাই, তাহলে হয়তো একটা কিউব নিতে হবে, নাহলে এরকম একটা সিলিন্ডার আকৃতির একটা কোনো কিছু একটা নিতে হবে। তাইলে আমি এইটার থেকেও যদি এরকম একটা বানাই বা এটার থেকেও এরকম একটা বানাই, যেটাই বানাই না কেন দুইটার একই রকম রেজিস্ট্যান্স পাবো না? কি পাবো কি না? তার মানে যে কোনো ম্যাটেরিয়ালের স্পেসিফিক রেজিস্ট্যান্স সবসময় এক থাকবে। ওকে, তা সেটা দিয়ে যত লম্বাই তার বানাও আর যত মোটাই তার বানাও আর যত চিকনই করো, সবসময় স্পেসিফিক রেজিস্ট্যান্স যে কোনো ম্যাটেরিয়ালের জন্য নির্দিষ্ট থাকবে। ওকে, কিন্তু রেজিস্ট্যান্স ভ্যারি করবে। যেমন এইটার রেজিস্ট্যান্স বা এটার বাধার পরিমাণ বা এটার বাধার পরিমাণ কখনোই এক হবে না, যেহেতু তাদের বলছিলাম ক্রস সেকশনাল এক, মানে এখানে এই যে ক্রস সেকশনালটুকু এক, কিন্তু লম্বায় একজনের ছোট বড় আছে। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? তো এইটা হলো ব্যাপার। আর স্পেসিফিক রেজিস্ট্যান্স আমাদের এই বের করার জন্যই কিন্তু আমরা এই সকালে দেখেছো তোমার ক্লাসে যে আমরা এইটাকে এই ইকুয়েশনটাকে তোমার সমান করার জন্যই কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স বসাইছি, তাই না? এই যে রোটাকে এখানে নিয়ে আসছি এই ভেরিয়েশন, মানে এই তোমার এই প্রপোর্শনাল যে ইয়েটা আছে এটাকে উঠানোর জন্য, তাই না? সমানুপাতিক এটাকে উঠানোর জন্যই কিন্তু এই স্পেসিফিক রেজিস্টিভিটিটা আসছে। এখন দেখো কোনো একটা কপার ম্যাটেরিয়ালের আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে আমার রেজিস্ট্যান্স বের করতে কী লাগবে? ওই কপার ম্যাটেরিয়ালের রো জানা থাকা লাগবে। দ্যাট মিনস আপেক্ষিক রেজিস্টিভিটি, আপেক্ষিক যে রোধ আছে সেটা জানা থাকা লাগবে। দ্যাট মিনস আপেক্ষিক রেজিস্ট্যান্সটা আমি সবসময় রেজিস্টিভিটি বলবো। হ্যাঁ, এই রেজিস্টিভিটি, এটা মনে রাখো, রেজিস্টিভিটি মানে কি? সেই রেজিস্টিভিটি তোমাদের জানা থাকা লাগবে এবং সেই তারের লেন্থ জানা থাকা লাগবে এবং সেই তারের কতটুকু ক্রস সেকশনাল এরিয়া আছে সেটাও তোমাদের জানা থাকা লাগবে। তাহলেই ওই তারের জন্য তুমি তার রেজিস্ট্যান্স কত হবে সেটা বের করতে পারবে। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? জি স্যার। এখন তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তোমার বাসায় যে ওয়্যারিংটা করছো না, সবাই বাসায় তো ইলেকট্রিক ওয়্যারিং আছে না? আছে কি না? সবার বাসায় ওয়্যারিং আছে, ভেরি গুড। এখন তোমার মিটার থেকে একটা তার, মেইন মিটার থেকে একটা তার ধরো একেবারে কিচেনে চলে গেল, রান্নাঘরে চলে গেল। এখন আমি যদি বলি সেই তারে তুমি তার রেজিস্ট্যান্স বের করবা, পারবা কি? পারবে কি? এটাই তো প্র্যাকটিক্যাল। কি পারবে না? কি ব্যাপার, সবাই সাইলেন্ট? কেউ পারবে না? আমাদের রেজিস্ট্যান্স বার করতে কী লাগবে? আমাদের রেজিস্টিভিটি লাগবে, তাই না? রেজিস্টিভিটি তো জানাই আছে, এটা একটা ডাটা শিট আছে, সেই ডাটা শিট থেকে রেজিস্টিভিটিটা পেয়ে যাব। এখন লেন্থ কতটুকু, লেন্থ কীভাবে বের করবা? এখান থেকে এই তারটা কতটুকু আছে সেটা তুমি মাপতে পারবে না? কি পারা যাবে না? হ্যাঁ, ওকে, তাহলে লেন্থ তো পেয়ে গেলাম। এখন এই তারের ক্রস সেকশনাল এরিয়া কতটুকু সেটা তুমি ডাটা শিট থেকে পেয়ে যাবা। এই তারের তো স্পেসিফিক একটা নাম্বার আছে, তাই না? একটা নাম্বার আছে না তোমাদের এই ক্যাটালগ বুকে, ওয়্যারের যে ক্যাটালগ বুক, সেখান থেকেই এইটা পেয়ে গেলা। তার মানে তুমি ক্যাটালগ বুক থেকে দুইটা জিনিস পেলা, একটা হলো এইটা পাচ্ছ আর একটা হলো এইটা পাচ্ছ। আর তুমি নিজে ফিজিক্যালি ক্যালকুলেশন করবা এইটা, তাহলে কি পাইলা? সেই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স তুমি পেয়ে গেলা। তাহলে রেজিস্ট্যান্স যদি পাও, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোল্টেজ। ভোল্টেজ ইকুয়াল ভি ইকুয়াল আইআর, ওকে, অ্যাকর্ডিংস টু ওহমস ল।
এইটা কেন লাগতেছে, কারণ তুমি ধরো রান্নাঘরে এমন একটা ডিভাইস বসাইলা, সেই ডিভাইসে তোমার 220 ভোল্ট লাগবেই, 220 ভোল্ট লাগবেই। এখন যে তুমি তারটা ব্যবহার করছো, সেই তারের রেজিস্ট্যান্সটা বের করে নিলা, বের করে নিলে ওই ডিভাইসের জন্য কতটুকু কারেন্ট যাবে বা লাগবে সেই ডিভাইসের তোমার এই ডাটা শিটে বলা আছে বা ক্যাটালগে বলা আছে বা ম্যানুয়ালে দেওয়া আছে ওই ডিভাইসটা চালানোর জন্য। ওকে, তো যদি দেওয়া থাকে একটা প্রপার্টিস তো আছেই ওই ডিভাইসটার। হ্যাঁ, ডিভাইসটা ধরো একটা ওভেন, কি ব্যবহার করব, একটা ওভেন ব্যবহার করো, বা গ্যাস স্টোভ ব্যবহার, গ্যাস না তোমার ওই যে হিটার, ইলেকট্রিক হিটারগুলো আছে না, ওগুলো একটা ব্যবহার করবো, যেগুলো কুকার, যেগুলো আগুন ধরে আর কি, বা হিট প্রডিউস করে। ওকে, তো সেখানে অ্যাম্পিয়ার কত যাবে সেটা তো আমি জানি, আর তারের রেজিস্ট্যান্স কত সেটাও জানি। তাহলে সেটার মধ্যে দিয়ে আমরা কি ভোল্টেজ কতটুকু তোমার ড্রপ হবে সেই তারে, সেটা আমরা বের করতে পারবো না, খরচ হবে। যেমন এই পয়েন্ট থেকে তোমাদের এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আসতে, রান্নাঘর আসতে, হ্যাঁ বলো। কালো দেখা যায়, তুমি আবার মানে বের হয়ে যাও, বের হয়ে আবার আসো। তাহলে তুমি ইয়ে করো, তুমি আমার আইকনটার উপরে ক্লিক করো, যে আমার যে প্রোফাইল আছে সেখানে ক্লিক করো, দেখো সেখানে দেখলেই তুমি এটা পাবে। ক্লিক করো একটু। হ্যাঁ, বুঝি না। আমার তো এখানে পিন করা, এই তোমার বাকিদের কারো কোনো সমস্যা হচ্ছে? আর শুধু একজনের সমস্যা হচ্ছে? মানে ইব্রাহিম তুমি কি দেখতে পাচ্ছ? কিছুই দেখতে পাচ্ছ না? আমার ছবি আসে না, ওখানে না, ওখানে আরেকটা প্রোফাইল আছে, দেখো যেটাতে স্ক্রিন শেয়ার করা হয়েছে, ওখানে আরেকটা প্রোফাইল আছে, ওইটার উপর একটু ক্লিক করো। দোনোটাই একই দেখাচ্ছে? এটা তো হওয়ার কথা না, এটা তোমাদের ওখানে কোনো প্রবলেম। অ্যাপসটার একটু প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিবা নাকি, যেহেতু সবাই দেখতে পাচ্ছে। তাহলে ফারিয়া তোমার ওখানে প্রবলেম হচ্ছে ফারিয়া? মাঝে মাঝে ওরকম সমস্যা হয়, একটু জানাইও আমাকে, যদি এরকম কোনো প্রবলেম পাও আমাকে একটু জানাইও। হ্যাঁ, তোমরা যারা ইয়ে করছো তারা একটু ইয়ে করো তো, বের হয়ে আবার একটু আসো তো কিছুক্ষণ পরে, বা ওই অ্যাপসটাকে একটু আপডেট দিয়ে দেখো তো কি অবস্থা। ওকে, খেয়াল করো। তাহলে আমাদের এখানে আমরা যে তারটাকে পেলাম, এই তারটা আমাদের এই পর্যন্ত আসলো, রান্নাঘর পর্যন্ত আসলো। হ্যাঁ, এইটা হলো আমাদের মিটার, আর এটা হলো আমাদের কিচেন। এখন এই কিচেন পর্যন্ত আমরা দেখলাম যে ভোল্টেজ ড্রপ হয় কত, এখানে ধরো ক্যালকুলেশন করে তুমি পেলা ধরো 20 ভোল্ট ড্রপ হচ্ছে। হ্যাঁ, 20 ভোল্ট এই তার দিয়ে যখন বিদ্যুৎটা আসতেছে তখন খরচ হয়ে যাচ্ছে। এখন যদি 20 ভোল্ট, এটা হয়তো শান্ত হয় না, এরকম এত ভোল্টেজ ড্রপ হয় না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তো এখন তোমার সাপ্লাই ভোল্টেজ এই মিটারের এখানে তুমি মেপে দেখলা তোমার ভোল্টেজ আছে 230, আর তোমার এই লাইনে তারে ড্রপ হচ্ছে 20, তাহলে তোমার থাকতেছে কত? 210 ভোল্ট। কিন্তু এই তোমার ডিভাইসটা রান হবে কততে? বলা আছে 220 লাগবে, 220 লাগবেই, এর কম হইতে পারবে না। তাহলে তোমার আরও 10 ভোল্ট বাড়াইতে হবে। তখন তুমি কি করবা, এই তারের সাইজটাকে একটু চেঞ্জ করে আরেকটু এটা থেকে এক সাইজ বড় তার নিবা, মানে আরেকটু মোটা তার নিবা, এক সাইজ মোটা। তাহলে তুমি দেখবা যে সেটা অটোমেটিক ব্যালেন্স হয়ে যাচ্ছে। কারণ একটু মোটা নিলেই তার রেজিস্টিভিটি, তোমার রেজিস্টিভিটি তো সেমই থাকতেছে, একটু মোটা নিলে কি হবে, এই এর মানটা বেড়ে যাবে। এর মানটা বেড়ে গেলে কি হবে, আর এর মানটা কমে যাবে। আর এর মানটা যদি কমে যায় তাহলে কি হবে, ভোল্টেজের মান কমে যাবে। এইটা হলো ডিজাইনের একটা সূত্র বললাম। আমাদের হাউস ওয়্যারিং সিস্টেম, বা সেটা তোমার ইন্ডাস্ট্রি হইতে পারে, রেসিডেন্সিয়াল হইতে পারে, অফিসিয়াল হইতে পারে, যাই হোক না কেন, ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের একটা গুরুত্বপূর্ণ তোমাদের সূত্র শেখালাম। এইটা দিয়েই ক্যালকুলেশন করেই তারের সাইজটা সিলেকশন করা মূলত হয়। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন দেখো
তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্স বুঝতে পারছো, আপেক্ষিক রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স এক না, কারণ ম্যাটেরিয়ালের তারের সাইজ বিভিন্ন রকম হইতে পারে কপারের, কিন্তু তার আপেক্ষিক রেজিস্ট্যান্স আপেক্ষিক রোধ যেটা থাকবে সেটা সবসময় এক থাকবে। ওকে, তাহলে আসো এখানে কি হয়েছে, 1 কিলোমিটার দীর্ঘ, কল্পনা করো 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স হলো এত। তার মানে আমার কী কী দেওয়া আছে এখানে দেখো, এই আর এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, না রো এর মানটা দেওয়া নেই, দেওয়া আছে কি আর এর মানটা দেওয়া আছে, এ এর মানটা দেওয়া আছে, আর এল এর মান, শুধু এই রো এর মানটা মানে এইটাকে বের করতে হবে, রোটা বের করতে হবে, তাই না, রোটা বের করতে হবে, তাই না। তাহলে মানে আমি যদি একটা ইকুয়েশনে 3টা মানই জানি, 3টা ইয়ের, তাহলে বাকি যেটা আননোন সেটা বের করা যাবে না। জি স্যার। ওকে, তাহলে এটা কি কঠিন কিছু? কঠিন না, কিন্তু এখানে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হলো ইউনিটগুলা সব একই ইতে আছে কিনা। দেখো এটার ইউনিট আছে কিসে, কিলোমিটারে, দৈর্ঘ্যের ইউনিটটা আছে কিসে, কিলোমিটারে, ব্যাসের ইউনিটটা আছে কিসে, সেন্টিমিটারে। এখানে কিন্তু এরিয়াটা দেওয়া নাই, আছে কি ব্যাস। একটা গোল তার, দ্যাট মিনস এরকম একটা গোল তার, এই বৃত্তের আমরা এরিয়া বের করি কিভাবে, এ ইকুয়াল বের করি কি পাই আর স্কোয়ার, এরিয়া বের করি পাই আর স্কোয়ার, তাই না। অথবা এটাকে আমরা যদি লিখি এইভাবেও তো লিখতে পারি, দেখো পাই, এই তোমার এখানে দেখো খেয়াল করো, আমরা যদি তোমার এটাকে এইভাবে লিখি পাই গুণন হলো তোমার d/2 হোল স্কয়ার লেখা যায়। আর কে, আর হলো কি, আর হলো রেডিয়াস, তাই না, রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর ডি হলো কি ডায়ামিটার, মানে এখান থেকে এই পুরোটা, তাই না। তার মানে ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ করলে রেডিয়াস পাওয়া যায়, সেটাই, তাই না। তার মানে হলো পাই ডি স্কোয়ার বাই হলো 2, পাই ডি স্কোয়ার বাই হলো 2। তার মানে এই সূত্রে তুমি যদি আমরা যদি তোমার ডি এর মান বসাই দিই, তাহলে এরিয়া দ্যাট মিনস এটা কিন্তু চলে আসবে। এবং সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইউনিট সবগুলোর এক হইতে হবে, কি হইতে হবে, এক হইতে হবে। হ্যাঁ, যেমন এটা সেন্টিমিটারে আছে, এটা কিলোমিটারে আছে, তাহলে আমরা সবগুলোকে কি করব, মিটারে নিয়ে আসবো। কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো, তাহলে সব এক হয়ে যাবে। ঠিক আছে, ইউনিট সবসময় এক থাকতে হবে। তো এই জন্যই দেখো লেন্থ আছে তোমার 1000 মিটার, আর ডায়ামিটার সেন্টিমিটার আছে, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের এটা কি করতে হবে, আমি তোমাদের কনভার্সনের একটা সঠিক মানে পদ্ধতি শিখিয়ে দিই। দেখো আমাদের এইটা হলো কি জেনারেল, ধরো দৈর্ঘ্য মাপতেছি, কি মাপতেছি, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মূল একক কি মিটার, দৈর্ঘ্যের মূল একক হলো মিটার এসআই পদ্ধতিতে, তাই না। তাহলে মিটারের পর কি থাকতে পারে, আমাদের মিটারের পর থাকবে ধরো কিলোমিটার, কিলোমিটার আছে না, আমাদের থাকে কি কিলো থাকে, তারপর কি থাকে কিলো, মেগা, গিগা, তাই না। আর এখানে থাকে কি, এখানে থাকে কি মিটার, তারপর মিলিমিটার, তারপর হলো কি মাইক্রোমিটার, তারপর হলো কি ন্যানোমিটার, তাই না, এরকম। তার মানে তুমি দেখো তোমাকে দেওয়া আছে কিলোমিটারে, কিলোমিটার থেকে মিটার আসতে হলে কী করতে হয়, 1000 দ্বারা গুণ করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে উপর থেকে তুমি যখন নিচের দিকে নামবে অলওয়েজ গুণ, আর নিচের থেকে উপর দিকে যখন যাবে অলওয়েজ কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো আমার মূল এককটা কিসে, মিটারে, তার মানে এই জায়গায় আছে। আর তারপর আমাকে না মূল এককটা দেওয়া আছে সেন্টিমিটার, সেন্টিমিটারটা কি মিটারের থেকে ছোট, তার মানে এই পজিশনে আছে, মিটারের থেকে ছোট। তাহলে এখন ছোটোর থেকে আমি বড়োর দিকে যাব, তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে, তার মধ্যে রিলেশন কত সেইটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তোমরা এরকম কি পড়েছো না, এই যে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি পড়ছো? জি স্যার। হ্যাঁ, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত করে, 10 করে, 10 গুণোত্তর। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে 10 গুণোত্তর। যদি আমি মিটার থাকে, মিটার থেকে তোমার হলো ডেসিমিটার, প্রথম হলো কি ডেসিমিটার। হ্যাঁ, ডেসিমিটারে কি হয় বাংলায় লিখি দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, ডেসি। তারপর হলো কি, তারপর হলো এটা হলো কি, প্রথম হলো আমাদের ডেসিমিটার, তারপর এখানে কি আছে, ডেসির পরে আমাদের কি আছে, এটা হলো 10, এর থেকে 10 বাড়াইলে কি হয়, মিলিমিটার, কি হয়
MI LI ডেসি ডেসির পর সেন্টি, এটার পর সেন্টি CNTI, আর এটার পরে হলো কি আমাদের মিলি MI LI মিলি। আর এখানে হলো এটা হলো প্রথমটা হলো এখানে হলো কিলো, হেক্টো আর এখানে হলো ডেকা। এগুলো পড়ছো, আমি তোমাদের এই চারটা দিয়ে রাখবো, তোমাদের ইয়েতে এই গ্রুপে দিয়ে রাখবো। ওকে, একটা গ্রুপে এটা ছবি দিয়ে রাখবো। তাহলে এদের মধ্যে কত করে 10 করে ডিফারেন্স। যেমন মনে করো 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই জন্য দেখবা আমাদের যে স্কেলগুলো আছে সেন্টিমিটারে যেখানে মেজারমেন্ট করা আছে সেখানে এই 2টা সেন্টিমিটারের মধ্যে মনে করো 1 এবং 2 এর মাঝে 10টা দাগ আছে। এর মধ্যে কয়টা দাগ আছে? 10টা দাগ আছে। ওকে, এখানে এই জন্যই দেখো এটাকে আমরা কিসে নিছি, মিটার থেকে সেন্টিমিটারে। তার মানে দেখো ডেসি এবং সেন্টি, তার মানে 2টা 10, এখানে 10 এখানে 10, তার মানে কত? 10 10কে 100। তার মানে আমরা এটাকে কত দ্বারা ভাগ করছি? 100 দ্বারা ভাগ করছি। 100 দ্বারা ভাগ করলে 100তে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে ভাগ করলে আমরা সেটা দেখবো যে 2 ঘর দশমিকটা পিছিয়ে গেছে। তাহলে দেখো এই 1 ঘর গেল, আবার একটা শূন্য দিয়ে আরেক ঘর গেল। এই দেখো এখানে 2 ঘর পর গেছে না? দেখো এই যে 0 এবং 1, তাই না? এই যে 0 1 2 ঘর পর গেছে না? বুঝতে পারছি বিষয়টা? এইটাকে যদি এই যে 1.30 এটাকে ভাগ করলাম 100 দিয়ে, যদি ভাগ করি তাহলে এই যে 2টা শূন্যের কারণে এরকম ভাগ করে দেখবে এটা হয়। তো সেটা আমরা লজিক্যালি খুব শর্টকাটে করে ফেলি কি, যেহেতু 2টা শূন্য আছে তার মানে আমার দশমিকটা 2 ঘর পিছনে যাবে, 1 ঘর 2 ঘর, আরেকটা ঘর যেহেতু কিছু নাই এই জন্য আরেকটা শূন্য বসাবো। তার মানে কি করলাম? 0.013 মিটার। বুঝতে পারছি বিষয়টা? তো এইভাবে এটাকে আমরা মিটারে নিয়ে আসলাম, আর বাকিটা তো ওমেই আছে। আর এরিয়াটাকে বের করে নিলাম। এই দেখো আমরা এরিয়ার জায়গায় এখানে যে ডি এর জায়গায় আমরা এটাকে বসায় নিলাম, যেটাকে বের করলাম। তাহলে বসায় নিয়ে আমরা এটা পেয়ে গেলাম। এখন এটা আমরা ওই সূত্রে বসাই দিলাম। বসাই দিলে আমরা যেহেতু এটা মিটারে আছে অবশ্যই এর ইউনিট আসবে কিসে? ওম মিটারে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি স্যার। বুঝতে পারছি, গুড। তারপর দেখো 2 নাম্বার, একটি তারের রোধ 2 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রোধ কত হবে? একটি তারের রোধ হইল 2 ওহম, একই পদার্থের, ধরো সেটা তামার ধরলাম, অন্য একটি তারের রোধ কবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ ও প্রস্থের 3 গুণ হয়। বুঝতে পারছো? যে একটা তার আছে, সেই তারের রেজিস্ট্যান্স হলো 2 ওহম। ঠিক আছে, ফাইন। এর সাথে সাথে আমরা এখানে ধরো একটা তার নিলাম, এই তারের রোধ হলো 2 ওহম। এখন পাশাপাশি আমরা আরেকটা তার নিলাম, সেই তারটার দৈর্ঘ্য হবে প্রথমটার দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ হবে প্রথমটার 3 গুণ, তার মানে প্রথমটা থেকে 3 গুণ মোটা হবে। ক্লিয়ার? তাহলে এই দ্বিতীয়টার তোমার কি বের করতে হবে? দ্বিতীয়টার রোধ বের করতে হবে, R2 বের করতে হবে। এটা ধরো R1 সমান এত ওহম, R2 সমান কত, এটা আমাদের বের করতে হবে। যেহেতু একই পদার্থ তার মানে তার কি রো এক, মানে আপেক্ষিক যে রোধ আছে বা রেজিস্টিভিটি যেটা সেটা একই না? জি স্যার। ওকে, একই পদার্থ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? দেখো R12 ধরলাম, L1 সমান L1 আমরা L ধরলাম, মানে প্রথম তার যেটা আছে তার লেন্থ ধরলাম L, A1 সমান তার ক্রস সেকশনাল এরিয়া ধরলাম A, L2 সমান আমরা ধরলাম কি, মানে যেহেতু এটা দ্বিগুণ আছে তার মানে 2L1, আর L1 এর মান আমরা ধরছি কত? L। তাহলে ওই L এর জায়গায় আমরা মান বসাই দিলাম। তারপর A2 কি 3A1, তার মানে A1 এর মান যেটা ধরা ছিল দেখো সেইটাকে আমরা এখানে বসাই দিছি। ওকে, তো এখন আমরা বসাই দিয়ে যেটা করলাম, দেখো R1 এর জন্য আমরা এইটা পাই, তাই না? R1 এর জন্য আমরা একটা পেলাম ইকুয়েশন এইটা, আর R2 এর জন্য আমরা আবার ইকুয়েশনটা লিখলাম। বুঝতে পারছো? এই দেখো R1 এর জন্য আমরা একটা ইকুয়েশন লিখলাম এবং R1 সমান কত বলা আছে?
2 ওহম, আর ওহম বলা আছে 2 ওহম। এখন দেখো দ্বিতীয় কোশ্চেনটা ম্যাজিক্যালি অঙ্কটা মিলে যাচ্ছে। তো R2 বসায় আমরা সেই রো L2 বসাইলাম, L2 মানটান বসাইলাম, সরি মানটান বসালাম। মান বসানোর পর দেখো এটা এলজেব্রিক, তাও আগের মতো দেখো, মানে এটা যে কি যে সমস্যা, এখন তোমার মোবাইলে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা কি অন্য সময় হয়েছিল না আজকেই হচ্ছে শুধু? আজকে শুধু হচ্ছে। এখন এটা যে কেন হচ্ছে, কারণ আমার এখানে তো সব কিছুই ঠিক আছে, ঠিক না থাকলে তো অন্যরাও দেখতো না, তাই না? আচ্ছা যাক, অসুবিধা নেই, এটা রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাসটা দেখে নিও। ওকে, তাহলে দেখো তাহলে এটাকে আমরা ম্যানিপুলেশন করে দেখো এটাকে আমরা এটুক লিখতে পারি কিনা। এই যে রো এল এ, মানে এই সংখ্যাগুলোকে আলাদা করে দিলাম, এই যে 2 আর এদিকে 3, এই দুটোকে আলাদা করে দিলাম আর এটুক করে দিলাম। এখন দেখো এটুকে কি এটুক না? জি স্যার। তাহলে এটুকের মানটা আমরা বসাই দিই, এটুকের মান কত? 2, তাহলে কত? তাহলে এত ওহম, তাই না? এইটাই হলো তার মান। বুঝতে পারছো? খুব সহজেই কিন্তু আমরা এটাকে মান বের করে ফেললাম। বুঝতে পারছি সহজ? এটার কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, তাহলে এইভাবে কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ম্যাথ, এগুলো এরকম না যে বইতে করাচ্ছে এই কাল্পনিক এটাই শেষ, এটা না, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ম্যাথ, এগুলোই তোমার বাস্তব জীবনে প্রয়োজন হবে ওয়্যার সিলেকশনের ক্ষেত্রে। এগুলো দিয়ে বের করতে পারবা অনেক কিছু, অনেক ডাটা বের করতে পারবা। ওকে, তারপর আসো এটাতে উদাহরণ 3 নম্বরে বলা আছে কি যে 100 বর্গমিটার প্রস্থচ্ছেদ ও 100 মিটার দৈর্ঘ্য, 100 বর্গ মিলিমিটার, 100 বর্গ মিলিমিটার, 100 বর্গ মিলিমিটার কল্পনা করতে পারো? বর্গ মানে কি, তুমি ধরো 10 দৈর্ঘ্য 10 প্রস্থ, তাইলে হয় কত? 100 হয়, তাই না? 10 দৈর্ঘ্য 10 প্রস্থ, তাহলে আমরা একটা নিলাম, এরকম একটা তার নিলাম 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে কি 1 সেন্টিমিটার, মানে তোমার যে মধ্য আঙ্গুলটা আছে সেটা পাশে কতটুকু চওড়া সেটুকুই তোমার 1 সেন্টিমিটারের মতো কল্পনা করো, তোমার মধ্য আঙ্গুল মানে ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে মিটার এতটুকু তার প্রস্থচ্ছেদ, এটাই হলো তার প্রস্থচ্ছেদ, হ্যাঁ। এবং এর দৈর্ঘ্য কত? 100 মিটার। তাই এই থেকে এই পর্যন্ত আমরা নিলাম 100 মিটার। 100 মিটার ধরো এই যে বাজারে যে তারের কয়েলগুলো পাওয়া যায় এগুলো 100 মিটারের তার থাকে। ওই কয়েলে কতটুকু তার থাকে? কতটুকু তার থাকে বাজারে যে তার কয়েল পাওয়া যায় সেগুলোতে 100 মিটার তার থাকে, হ্যাঁ। এবং এর মধ্যে হলো কি 1 কোর বিশিষ্ট একটি তার। কোর আছে কয়টা? একটা। কোর আছে কয়টা? একটা। কোর বোঝো? না স্যার, এই বলেন। ওকে, বলতেছি। তো এই দেখো, এই যে আমাদের তার তোমরা যদি কাটো তাহলে তার ভিতরে অনেকগুলো এরকম ইয়ে পাবা, মানে আরো ভিতরে খুললে আরো তার পাবা, তামার তার, তাই না? পাও না? এই এক একটা তারকে এক একটা কোর বলা হয় ভিতরে। ওকে, এক একটা কোর বলা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে এখানে কপার আছে কয়টা? ভিতরে একটা কপার আছে, এক কোর বিশিষ্ট। যেহেতু একটি তামার ক্যাবেলের রেসিস্ট্যান্স, ক্যাবেল আর তারের মধ্যে পার্থক্য জানো? তারের ইংরেজি হলো তার, হ্যাঁ, তার, এর ইংরেজি হলো ওয়্যার, ঠিক আছে? আর ক্যাবল যেটা আছে এটা ইংলিশ টার্ম, ক্যাবল এটা ইংলিশ টার্ম। এই ক্যাবল হলো তারের উপরে যখন আমরা ইনসুলেশন দেব, মানে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেব, তখন সেটা কি হয়ে যাবে? ক্যাবল হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? কথা বলো, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো দেখো এখন তাহলে ক্যাবেলের রেজিস্ট্যান্স কত হবে বোঝো না? এই যে তারের তোমাদের বাসাবাড়িতে যে তারগুলো ব্যবহার করছে, তোমরা তার দেখো না? সবাই তো দেখছো, কার বাসাবাড়িতে তার নেই? সবার বাড়িতেই তার আছে। তো এখন এই তারগুলো ভিতরে আমাদের কাটলে কপার পাওয়া যায়, তাই না? যেহেতু কপারের তার, তো কপার পাওয়া যায়। এখন এই শুধু কপারের উপরে যদি আমরা প্লাস্টিক দিয়ে র্যাপিং করে দেই বা পেঁচিয়ে দেই, তখনই সেটা ক্যাবেল হবে। তার মানে আমরা বাসাবাড়িতে যা ব্যবহার করতেছি সব হলো কি? ক্যাবেল, সব হলো ক্যাবেল। আর খোলা তার বলতে সেগুলোকেই বুঝবো, যেমন মনে করো এই যে আমরা ডিস্ট্রিবিউশনের জন্য তোমাদের বাসায় যে লাইনটা গেল, এর মধ্যে দুইটা তার আছে। একটা তার হলো তোমার উপরে কালো কভার দেওয়া, আর একটা হলো কভার ছাড়া, আছে কি না? মিটারে যে লাইনটা গেছে, কল্পনা করো। জি স্যার আছে।
তো ওর মধ্যে যেটা ইনসুলেশন ছাড়া সেটাকে বলি তার, আর যেটা ইনসুলেশন যুক্ত সেটা হলো আমরা বলি ক্যাবেল। মানে কালা কভার যেটাতে আছে, কালো কভার, সেটাকে আমরা ক্যাবেল বলবো। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের কি হলো, এর ক্যাবেলের রেজিস্ট্যান্স কত হবে? 100 মিটার দৈর্ঘ্য 1 মিটার তামার রেজিস্ট্যান্স কত হবে? যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত 1.7 × 10⁻⁸ ওহম মিটার হয়, তার মানে আমার এখানে রো দেওয়া আছে, এটা আমরা জানি, এবং তার প্রস্থচ্ছেদ বলা আছে, তার মানে এ বলা আছে, এটাও জানি, দৈর্ঘ্য এল বলা আছে, এটাও জানি। তাহলে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো না? আমাদের মূল সূত্র ছিল কি, আর ইকুয়াল রো এল বাই এ। তার মানে আমরা এই রো জানি, এলও জানি, এও জানি, তার মানে আমাদের এখান থেকে খুব সহজেই কিন্তু আরটাকে বের করতে পারবো। এখন দেখবো, এই যে দেখো এখানে মিলিমিটার আছে, এটাকে কিসে নিয়ে নিতে হবে? মিটারে নিয়ে নিতে হবে। কিসে নিয়ে নিতে হবে? মিটারে। এই দেখো এইটা কি বুঝছো? এই যে 10⁶ দিয়ে কেন ভাগ দিছে, বুঝছো? বুঝো না, তাই না? তাই এটা আমি বুঝিয়ে দেই। দেখো এখানে আমাদের এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল হইতে গেলে আমাদের দুইটা বাহু লাগবে নাকি? তাই দুইটা বাহু, প্রথমটাকেও আমাদের মানে মিটারে নিয়ে আসতে হবে, দ্বিতীয় বাহুটাকেও মিটারে নিয়ে আসতে হবে। তাহলে এইটা মিটারে নিয়ে আসতে হলে আমাদের 1 মিটার সমান সমান কত? 1 কিলোমিটার, মানে 1 মিটার সমান সমান হলো, দেখো 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, তাই না? এমএম 1000 মিলিমিটার, তাই না? এদের সম্পর্ক কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে এইটাকেও আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, এইটাকেও আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুইটা কত হলো? এটা হলো 10⁻3, এটা হলো 10⁻3, দুইটা যোগ করলে কত হয়? 10⁻6। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এই কারণে এটাকে 10⁶ দিয়ে একবারে ভাগ করে নিছে। তাহলে আমাদের এইটা চলে আসলো, সবকিছু চলে আসলো, এটা চলে আসলো। তাহলে সূত্রে বসাই দিলাম, দেখো হয়ে গেল। ক্লিয়ার? তো এটা দেখো, পরেরটা দেখো, এই সবই কিন্তু এটা একটু দেখো কি বলছে এখানে। এত ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 50 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়ামের কেবল, আগে ছিল কপারের কেবল, এখন হলো অ্যালুমিনিয়াম কেবল, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কত হবে? প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্ট্যান্স এত ওহম হয়। তার মানে আমাদের এখানে এটাকে বের করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে, আমাদের এল দেওয়া আছে, এবং আমাদের কি দেওয়া আছে? আপেক্ষিক রেজিস্ট্যান্স রো দেওয়া আছে। আমাদের এই তিনটা দেওয়া আছে। তাহলে আমি এটাকে খুব সহজে বের করতে পারবো না। আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের কোনো ইউনিট চেঞ্জ আছে কিনা। এইটাও মিটারে দেওয়া আছে, এইটাও মিটারে দেওয়া আছে, হ্যাঁ সবই মিটারে দেওয়া আছে। তার মানে আমাদের আর কোনো এটা সমস্যা নেই, কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট সূত্র বসায় করে দিলেই হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। তারপর হলো 5 নাম্বার, দেখো এত মিলিমিটার, মানে মিলিমিটার, এটা চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। ব্যাস বিশিষ্ট, মানে একটা ব্যাস, এই ব্যাসটাকে বললো একটি তামার তারের রেজিস্ট্যান্স, তামার তার, তার মানে এটা লম্বা থাকতে হবে, তামার তার যেহেতু। এর রেজিস্ট্যান্স কত? 0.3 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে? যদি তামার তারের আপেক্ষিক রোধ মাইক্রো ওহম মিটার হয়। কি বলছে? মাইক্রো ওহম। তাহলে এই মাইক্রোটারে চেঞ্জ করে নিতে হবে। মাইক্রোটারে চেঞ্জ করে কিসে নিয়ে আসতে হবে? শুধু নর্মাল ওহমে নিয়ে আসতে হবে। তাহলে মাইক্রো থেকে যদি আমি ওহমে যাই, তার মানে আমি যাচ্ছি কি, নিচের থেকে, নিচে মাইক্রো আছে, উপরে ওহম আছে। তার মানে নিচের থেকে উপরের দিকে যাইতে হলে কী করতে হয়? ভাগ করতে হয়। নিচের থেকে উপরের দিকে যাইতে হলে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের ভাগের প্রসিডিউর মেনে নিতে হবে। তাহলে দেখো এই যে এখানে কিন্তু ভাগই করছে। এইটারে দেখো, এইটারে আমরা ভাগ করছি কত দিয়ে? 10⁻6 দিয়ে। এই 6টা যখন উপরে যায় তখন গুণ আকারে -6 লিখতে হয়, তাই না? বুঝতে পারছি সবাই? এই কনভার্সনটা বুঝতে পারছি সবাই? যেহেতু এটা নিচে লিখতে হবে, কিন্তু এটা আমরা আমাদের এটা মাইক্রো ওহমে আছে। তাহলে মাইক্রো থেকে আমাদের শুধু ওহমে যাইতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? তাহলে ভাগ করতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 10⁻6 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে ভাগ করলাম। এখন ভাগ করতে চাই, কিন্তু এখানে ভাগ না থাকে, এরা করছে কি পাশে গুণ আকারে রাখছে। তাহলে আমরা এটা ধরো এরকম লিখলাম 0.017, এটাকে ভাগ করলাম 10⁻6 দিয়ে। ওকে,
তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 0.017, তারপর হলো 10 মাইনাস 6 ইন্টু হলো 106, আর উপরে হলো 106 লিখতে পারি এইভাবে। কারণ দেখো এইটা কাটা গেলে তো আগেরটাই থাকে নাকি, এইটার সাথে যদি এটা কাটা যায় তাহলে আগেরটাই থাকে না। জি স্যার। তাহলে আমরা এটা কাটবো না, এটা ই, দেখো তাহলে এটা রাখে দিলাম। তাহলে দেখো এই যে -6 আর এই +6 এরা কি হয়, কাটাকাটি চলে যায়। 10 টু দি পাওয়ার -6 + 6 তার মানে হয় কি 10 টু দি পাওয়ার 0। তার মানে 10 টু দি পাওয়ার 0 মানে কি, 10 টু দি পাওয়ার 0 মানে হলো 1, ভ্যালু হলো 1, আর উপরে যা আছে তাই থাকবে। তার মানে উপরে থাকতেছে কত, 0.017 ইন্টু 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, 0.017 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 0.017 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে আলটিমেটলি এটা কত আসতেছে, 0.017 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এইটাকেই শর্টকাটে একবারে এইভাবে লিখছে। ক্লিয়ার, বুঝতে পারছি? তোমরা একটু ভেঙে লিখো, এবার শর্টকাট লিখতে যায় না, তাহলে সবাই ভাবতেছে তোমরা কপি করে লিখছো। ওকে, তাহলে আমরা সব কিছু পেয়ে গেছি, এখানে সব কিছু পেয়ে গেছি। পেয়ে যাওয়ার ফলে আমাদের কি হলো, আর এই মিলিমিটারটাকে আমরা কিসে নিয়ে নিয়েছি, মিলিমিটারটাকে মিটারে নিয়েছি। মিলিমিটারটাকে মিটারে নিতে হলে কী করতে হবে, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করে দিতে হয়, কারণ এটাকে ভাগ করতে হবে মূলত 10 টু দি পাওয়ার 3 দিয়ে, তাই না? তো সেটা আবার এইটার নিয়মে উপরে উঠে গেলে সেটা -3 হয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি সবাই? জি স্যার। হ্যাঁ, এটা হলো 10 টু দি পাওয়ার 3, এটাকে গুণ করলে আবার এইভাবে উপরে উঠে যায়। তো এইভাবে লিখে মানগুলো বসাই দিলাম, ক্যালকুলেটারে করবা, দেখো রেজাল্ট এটা চলে আসতেছে। তারপর আসো 6 নাম্বার, কি পারছেন এই ক্লাসে? আচ্ছা দেখো 6 নাম্বারের এটা 1 কিলোমিটার দীর্ঘ ও 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে একটা লম্বা তার নিলাম, লম্বা তার নিলাম, তার রেট হলো কত, 1 কিলোমিটার, 1 সেন্টিমিটার ব্যাস। এখানে ব্যাস কত, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কল্পনা করো কতটুকু, এক আঙ্গুলটাকে তোমরা পাশে যতটুকু হয় একটা আঙ্গুলের, তোমাদের ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যবর্তী যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুলটার মানে পাশে কতটুকু চওড়া আর কি, প্রশস্ত, সেটাই হলো 1 সেন্টিমিটার। এর রেসিস্ট্যান্স কত, 0.02 ওহম হলে তামার আপেক্ষিক রেসিস্ট্যান্স কত, খুবই সহজ। 1 কিলোমিটার, কিলোমিটারে মিটারে নিতে হবে, আর 1 সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটারে নিয়ে আসতে হবে। সেন্টিমিটার কিসে নিয়ে আসতে হবে, মিটারে। তাই দেখো এই যে 1 সেন্টিমিটারে আমরা নিয়ে গেলাম কিসে, মিটারে। সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক কি, 1 মিটার সমান সমান হলো 100 সেন্টিমিটার। তার মানে কি 100 দিয়ে আমাদের কি করতে হবে, আমরা যাচ্ছি কি মিটার বড় আর সেন্টিমিটার ছোট, তাহলে যাচ্ছি হলো নিচের থেকে উপরের দিকে। নিচের থেকে উপরে যেতে কী করতে হবে, ভাগ করতে হবে। কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা সেই ভাগটা কিন্তু এখানে করে দিছি পরে কিন্তু এটা আসছে, তাই না? 1 সেন্টিমিটারে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে দশমিকটা কয় ঘর পড়ে যাবে, এটারে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো 1/10 স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি না 1 গুণন 10 টু দি পাওয়ার -2, তাহলে এটার 1 আর লেখা লাগে না, 10 টু দি পাওয়ার -2 লিখলেই হয়। কারণ 10 টু দি পাওয়ার -2 লিখলে এটা বাই ডিফল্ট ধরে নেই এর সাথে গুণ আকারে 1 আছে। বুঝতে পারছি বিষয়টা? ওখান থেকেই কিন্তু এটা আসছে। ক্লিয়ার, সবাই বুঝছো? জি স্যার। তাহলে এইভাবে এখন থেকে ওই মানগুলো বসায় দাও, খুব সহজে চলে আসবে। হ্যাঁ বলো বলো, কোনো প্রশ্ন আছে? দেখার কথা না। তারপর দেখো 7 নাম্বার, 7 নম্বরে কী বলা আছে, একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স এত ওহম, একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স এত ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ প্রস্থের দ্বিগুণ হয়। ওই আগে একটা অঙ্ক করছিলাম, মনে আছে? আগে একটা অঙ্ক করছিলাম, সেটার কিন্তু একই রকম। একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আমাদের এত ওহম বলা আছে, একই পদার্থের, মানে রো হইল 1, রো যেটা সেইটা একই হবে। হ্যাঁ, বলা আছে যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ হয় এবং প্রস্থের দ্বিগুণ হয়, এটা আমরা আগেরটার মতো ধরেই করতে পারবো। ওকে,
তাহলে দেখো R1 হলো এইটা এবং R2 হলো এইটা, এখানে করছে কি এরা ভাগ করে করছে, এরা করছে কি ভাগ করে করছে, তাই ভাগ করলো সব কিছুই করলো, করার ফলে না কি চাইছে প্রশ্নতে হলো একটি তারের একই পথের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে, তার মানে হলো R2 কত, R2 সমান সমান ওয়াট, R2 সমান সমান ওয়াট কত, এইটা আমাদের কিন্তু এখান থেকে বের করতে হবে। এরা আবার এটার কি করছে, দুইটা ইকুয়েশন লিখছে, দুইটা ইকুয়েশন প্রথম ইকুয়েশন দ্বারা দ্বিতীয় ইকুয়েশনে ভাগ করছে, কোনো সমস্যা নাই, ভাগটা করলো করে দেখবা যে কাটাকাটি গেছে, কাটাকাটি গেলে ওই মান বসায় দেওয়া, ভাগ করার পরে এই যে সকরার মান বসায় দিলে, এখানে মান বসায় দিলে যা আসতেছে আসলো। আসার পরে আমরা কি করলাম, এই যে এইটা সমান সমান কী থাকতেছে এখানে দেখো, এখানে মূলত থাকতেছে R2 সমান সমান R1 সমান সমান হলো 1.5, তো আমাদের বের করতে হবে R2, তাহলে R2 সমান সমান আমরা কি লিখতে পারি, R2 সমান সমান আমরা লিখতে পারি তোমার 1.5 ইন্টু R1, তাহলে R1 এর মান তো দেওয়াই আছে এত ওহম, তাহলে এটা 6 দিয়ে গুণ করো, গুণ করলে কিন্তু সেটা রেজাল্ট চলে আসবে, একটু ভাবতে হবে, হ্যাঁ ভাবলেই দেখবা যে খুব সহজেই অঙ্ক মিলে যাচ্ছে। তাহলে এগুলোও কিন্তু ঠিক একই রকমের অঙ্ক, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই রকম 1 কিলোমিটার এত সেন্টিমিটার বেস্ট একটি তামার তার রেজিস্ট্যান্স এত হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স, ওই কোনো না কোনো একটা দেওয়া আছে, উল্টাটা বের করতে হবে, হ্যাঁ 8 নাম্বার গেল। তার এইটার মধ্যে কি বলা আছে দেখো, একটি তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গমিটার বর্গ সেন্টিমিটার হলে, সেন্টিমিটারে দেওয়া আছে, লম্বা 1 মিটার হলে এটির রোধ কত, একটি তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার লম্বা 1 মিটার হলে এর রোধ কত, তার মানে হলো আমাদের এর লেন্থও দেওয়া আছে, এর প্রস্থচ্ছেদও দেওয়া আছে, এ দেওয়া আছে, হ্যাঁ এ দেওয়া আছে, আর এই তামার আপেক্ষিক রোধটা কিন্তু বলা নাই বিধায় কিন্তু তোমাদের এখানে বলা আছে একটি তামার তার, তাহলে এই তামার তারের আপেক্ষিক রোধটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কি রাখতে হবে, মুখস্থ, হ্যাঁ মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি দেখো এরিয়াও পেয়ে গেলে, এটাও পেয়ে গেলে, এটাও পেয়ে গেলে, মান বসাই দিলা পেয়ে গেল। এইটা তোমার যে কোনো বিশুদ্ধ তামার জন্য, যে কোনো বিশুদ্ধ তামার তার বা কপারের তারের জন্য এই রোধের মান হলো এটা, পৃথিবীর যেখান থেকেই কপার নাও না কেন সেটা যদি বিশুদ্ধ হয় তার আপেক্ষিক রোধের মান এইটাই হবে, ওকে। তাহলে এটা দেখো 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্স হলো এত ওহম, এটা দশমিকে লেখে না, দশমিক না লেখা এইভাবে ভগ্নাংশে লিখছে, হ্যাঁ এর আপেক্ষিক রেজিস্ট্যান্স এটার ইয়ে করে তোমরা এটার ভগ্নাংশও বের করে নিতে পারো, তোমরা যেইভাবে খুশি সেভাবে করতে পারো, মেন কথা হলো অঙ্কের নিয়ম ঠিক থাকলেই হয়। আর আপেক্ষিক রেজিস্ট্যান্স কি, তার মানে রোটা বের করতে হবে, তোমার সব দেওয়া আছে, রোটা বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ এটা বলা আছে কি 100 মিটার দীর্ঘ একটি ব্যাস হলো 1 মিলিমিটার, তার মানে ব্যাসটাকে আমাদের প্রথম মিটারে নিয়ে আসতে হবে, তাহলে তামার তারের আপেক্ষিক রোধও এখানে দেওয়া আছে, তামার তারের রোধ বের করতে হবে, আর বের করতে হবে, খুব সহজ, এই দেখো আর খুব সহজ, একইভাবে আমরা বের করে নিয়ে আসলাম, ক্লিয়ার, কোনো কনফিউশন আছে, একই অঙ্ক না, একই অঙ্ক। দেখো তারপর হলো কি একটি 5 মিটার লম্বা ম্যাঙ্গানিনের তার, আগে ছিল এখন কপার না অন্য ম্যাঙ্গানিনের তার হলো এত মিলিমিটার, তারের রোধ হলো এত ওহম, এই পদার্থের আপেক্ষিক রোধ দ্যাট মিনস রোটাকে বের করতে হবে, রোটাকে আমাদের বের করতে হবে, তাহলে সবই দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, এটা মিলিমিটার দেওয়া আছে, এটা আমরা মিটারে নিয়ে আসবো, ব্যাস যেহেতু ব্যাসটা আমরা মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে কি লাগবে 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে আমরা সেভাবে ভাগ করে দেখো, এই যে মিলিমিটার আছে সেটার 1000 দিয়ে ভাগ করে, মানে গুণ আকারে 10⁻³ দ্বারা গুণ আকারেও সেটা আমরা লিখতে পারি, এখানে ভাগ না লিখে 10⁻³ না লিখে সেটাকে আমরা এটাকে উপরেও এভাবে গুণ আকারে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো এই আপেক্ষিক রোধ কী হবে সেটার আমরা ওইভাবেই, আর এখানে এরিয়াটা বের করতে হলে πd²/4, এটা কীভাবে আসলো সেটাও আমি দেখিয়েছি, তাহলে ডি এর মান আমাদের এই যে আমরা মিটার নিয়ে আসছি, ডি এর মান এখানে বসাবা, স্কোয়ার করবা, ক্যালকুলেশন করবা, এভাবে চলে আসবে, তারপর মূল সূত্রে আমরা যদি বসায় দিই তাহলে সেটার রেজাল্টটা চলে আসবে, ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। তারপর দেখো 13 নম্বরে বলা আছে কি একটি তারের দৈর্ঘ্য 50 মিটার, ক্ষেত্রফল এত মিলিমিটার, তার মানে এটারও মিটারে নিয়ে আসতে হবে, আপেক্ষিক রোধ এত ওহম মিটার, যা আছে তাই থাকবে, রোধ কত, তার মানে আর বের করতে হবে, সবই দেওয়া আছে, শুধু ইউনিট কনভার্সন করতে হবে, আর এর মানটা ক্ষেত্রফল এটা দেওয়া আছে, এখানে আর এম না, এটা আর এমটা ভুল লিখছে, হ্যাঁ এখানে হবে এত, এই রো কোথায়, আপেক্ষিক রোধ এটা হলো ওহম মিটার, ক্লিয়ার, তো এখানে হলো ওহম মিটার, তাহলে সেখান থেকে আমরা আরটাকে খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো, ওকে। এখানে দেখো এই তোমার এই যে এখানে আছে কত 120
এরিয়া হলো 120 মিলিমিটার। তো এই মিলিমিটারে অঙ্কের মধ্যে তারা কনভার্সনটা করছে, হ্যাঁ, অঙ্কের মধ্যে কনভার্সনটা তারা করে নিছে। ক্লিয়ার, বুঝতে পারছো? এখানে এই যে 10⁻⁻6 এখন তুমি এটা অঙ্কের মধ্যে করবা না কখনোই, সবসময় এখানে সাইডে করে নিবা। হ্যাঁ, এটারে তোমার মিটারে নিতে হলে কী করতে হবে, 120 গুণন হলো 10⁻⁻6, তাই না? একবারে লিখলাম আর কি। তাহলে এটা দ্বারা গুণ করলে আমাদের কিন্তু সেটা চলে আসতেছে। তাহলে এটা করলাম খুব সহজ অঙ্ক। তাও দেখো 10 মিটার লম্বা তারের রোধ 1 মোম, একই পথে দ্বিগুণ ব্যাসার্ধে 10 গুণ লম্বা তারের রোধ নির্ণয় করো। ওই একইভাবে আগেরটার মতো করবা, তাই না? একটা 10 মিটার তারের রোধ দেওয়া আছে কত, 1 ওহম বলা আছে। তাহলে ওইটার জন্য একটা ইকুয়েশন আসবে। তাহলে সেই ইকুয়েশন এখানে করছে কি, ভাগ দিয়ে করছে। ভাগ দিয়েও করতে পারো, বা প্রথমে একটা অঙ্ক দেখাইছিলাম না, প্রথমে একটা অঙ্ক দেখাইছিলাম মনে আছে? একদম প্রথম দিকে দেখো, এই যে এই অঙ্কটার মতো শর্টকাটেও করতে পারো। হ্যাঁ, ওই এই ধরনের 3টা অঙ্ক কিন্তু তোমরা পেলে। এই যে এই অঙ্কটা দেখো, যে আমরা ওই তোমার R2 এর মধ্যে তোমার মান বসাইছি, মান বসাইলে এরকম এটুক পাইলাম, এটুকের মান আবার এখানে বসাই দিয়ে এটা একবারে বের করলাম। এই অঙ্কটা করলে ছোট হয় আর কি, বুঝতে পারছো? আর ওইটাতে করছে ভাগ দিয়ে। আমরা 2টা অঙ্ক দেখলাম, 2টা অঙ্কই হলো ভাগ দিয়ে করছে। ওকে, এই যে দেখো এটাকে আমরা ভাগ দিয়ে করছি, এখানে বের করতে হবে কি, দ্বিতীয়টার R2 বের করতে হবে, তাই না? তো এই জন্য আমরা R2কে উপরে রেখেছি। দেখো R2কে উপরে রেখেছি, যেন ক্রস মাল্টিপ্লিকেশন যখন করব তখন R2 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো? বুঝতে পারছো বিষয়টা কি? সহজ না? সব সহজ অঙ্ক, কিন্তু একটু চেষ্টা করবো হয়ে যাবে, কোনো কিছুর ভয় পাবে না। দেখো এটা বলা আছে কি, একটি 20 বর্গ মিলিমিটার আকার বিশিষ্ট তামার তারের দৈর্ঘ্য, যেটা তার মানে এটার মিলিমিটার থেকে মিটার নিয়ে আসতে হবে। তারের রোধ এত ওহম হলে মোট আপেক্ষিক রোধ নির্ণয় করো। তার মানে মোট আপেক্ষিক রোধ, এটা নিয়ে তুমি ভয় পাইও না, ওই একই কথা, শুধু আপেক্ষিক রোধ। তার মানে এই রোটাকে বের করতে হবে। তুমি ওখানে শুধু এই মিলিমিটারকে তুমি এটা নিয়েছো। 10⁻6 কেন নিছো? ওই যে 2টা 10⁻3, 2টা 10⁻3। ধরো এটা একটা আমাদের কি রেক্ট্যাঙ্গেল, এটার আমরা ক্ষেত্রফল মিলিমিটারে দেওয়া আছে। হ্যাঁ, এটাও মিলিমিটার, এটাও মিলিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, এইটাকেও প্রথমে মিটারে নিতে হবে এবং এইটাকেও প্রথমে মিটারে নিতে হবে। তাহলে 2টা মিটার আসবে। তাহলে এইটা হলো একটার জন্য আর এইটা হলো আরেকটার জন্য, বুঝতে পারছো? এই জন্যই কিন্তু এখানে দেখো 10⁻6। ক্লিয়ার, বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে দেখো ওকে, তাহলে তোমাদের এইটা হলো আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম। তার 15 নম্বর গেল। তারপর দেখো তোমাদের 16 নম্বর, কি অঙ্কটি শেষ হয় না। 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কে কি বলছে, 5 মিলিমিটার ব্যাস 100 মিটার লম্বা একটি তামার তারের রেজিস্ট্যান্স 20 ওহম হলে তামার তারের স্পেসিফিক রেজিস্ট্যান্স ওই একই রকম। এর মধ্যে কোনো পার্থক্যের কিছু আছে? একই রকম, তাই না? নতুন কিছু নাই। তারপর দেখো এটা 2.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে এই মিলিমিটারটাকে মিটার নিতে হবে। তামার তারের রেজিস্ট্যান্স এত ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে? যদি এর আপেক্ষিক রোধ এত মাইক্রো ওহম হয়, তাহলে মাইক্রো ওহমটাকে আমাদের শুধুমাত্র ওহমে নিতে হয়। মাইক্রো ওহম থেকে ওহমে কীভাবে নিতে হয়, এই দেখো 10⁻6 দিলেই কিন্তু এটা ওহমে চলে আসে, তাই না? তো এটাও দেখাই দিলাম, দেখো খুব সহজেই আমরা এখান থেকে পেয়ে গেলাম একই রকম অঙ্ক। তারপর দেখো 18 নম্বর, একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম, একই পথের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ প্রস্থের 3 গুণ হয়? এই ধরনের ম্যাথ বারবার রিপিট হচ্ছে। তার মানে ওই দেখো এটা হলো প্রথম যে 2 নম্বর অঙ্কটা করছিলাম। হ্যাঁ, সেম অ্যাজ, হ্যাঁ 2 নম্বর অঙ্কের মতো এটা কিন্তু করা হয়েছে, একই রকম অঙ্ক। তারপর 19 নম্বর দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য কত হবে যদি এর রেজিস্ট্যান্স, এই তাপমাত্রা দেশে থেকে ভয় পাইও না, যদি এর রেজিস্ট্যান্স 10 ওহম এবং আপেক্ষিক রোধ এত ওহম মিটার হয়। হ্যাঁ, এটা কি তার? অ্যালুমিনিয়ামের তার, অ্যালুমিনিয়ামের তার। হ্যাঁ, এই যে আমরা রাস্তায় যে তোমরা দেখো ওভারহেড মানে ইলেকট্রিক পোলগুলোতে যে তারগুলো ব্যবহার করে সেগুলো হলো অ্যালুমিনিয়ামের তার। ওকে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 1 বর্গ মিটার। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিটার। তার মানে এটাও চেঞ্জ, বুঝি নাই, ক্লাস শেষ স্যার।
মানে টাইম শেষ হয়ে গেছে তাই? ওকে হ্যাঁ তাহলে স্যার ওকে। কি ক্লাস কি সহজ, সবাই বুঝতেছে তো? ক্লাস কি সবাই বুঝতে পারতেছে তো? জি স্যার। কয়জন? মাত্র 7 জন? মানে আমি বাদ দিয়ে তোমার কয়জন? মাত্র 6 জন। ওরে আমার পড়াশোনার গুরুত্ব। স্যার আগের ক্লাসে আরো ছিল। আসতেছে। আচ্ছা আসো। তাহলে দেখো এখানে আমাদের 1 বর্গমিটার, তার মানে এইটাও চেঞ্জ করা লাগবে না, আমাদের চেঞ্জ করতে হবে এইটা ওম তো ওমই আছে, ওম মিটার রোধ কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ইকুয়েশনে বসায় মান বের করে দিলেই হবে, তাই না? এটা কোনো চেঞ্জ করতে হবে না। ওকে দেখো, ও শেষ করছি, কংগ্রেচুলেশনস, শেষ অঙ্ক 19টা। বুঝতে পারছি সবাই অঙ্কগুলো? এখন হলো অনুশীলনীর প্রশ্ন, এই অধ্যায়ের উপর পরীক্ষা নেব, বুঝছো? একদিন সময় পাবে মাঝখানে। আজকে কি বার? সোমবার আজকে আজকে স্যার। সোমবার, তাহলে সোমবার মঙ্গলবার বুধবার পরীক্ষা দিবা, বুধবার পরীক্ষা দিবে এটার উপরে। হ্যাঁ আচ্ছা স্যার এই ব্যালেন্স ইলেকট্রন আছে বা এইগুলো সব পড়বা, প্রথম থেকে সব পড়বা, বিশেষ করে বোর্ডের যে প্রশ্নগুলো ওগুলো কোনোটাই বাদ দিবে না, বোর্ডে যে প্রশ্ন আসুক সেই প্রশ্ন কোনোটাই বাদ দিবে না। ওকে, বই যারা কিনো নাই কিনে ফেলো, নাহলে কিন্তু ভুল করে বসে থাকবা। আর প্রশ্ন পড়ার সময় এই যে অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে এগুলোও দেখবা যে একই প্রশ্ন কতভাবে করা যায় বা কতভাবে আসতে পারে, বুঝতে পারছো? এই যে আপেক্ষিক রোধকে কী কীভাবে তোমার লিখতে পারে, এই জিনিসগুলো ভালোভাবে শিখবা। আমাদের প্রশ্ন হলো 3 ক্যাটাগরির, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, এই 3 ক্যাটাগরির প্রশ্নই কিন্তু পড়বে। ওকে, এখানে সব কিছুই একবার করে পড়বে এবং যেগুলো বোর্ডে আসছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবে। সবগুলো প্রশ্ন, বিশেষ করে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কোনোটাই বাদ দিবে না, সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই পড়ার চেষ্টা করো। এখানে মাত্র 28টা প্রশ্ন আছে, আর বাকি যে তোমাদের প্রশ্নগুলো আছে এখানে তোমার এই অতি সংক্ষিপ্ত বা এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সেগুলো বোর্ডে যেগুলো আছে ওগুলো পড়ো, আর রচনামূলক তোমার বোর্ডের বাইরে কোনো কিছুই পড়া লাগবে না। তোমাদের এখানে এখানে দেখো, এখানে এগুলোর উত্তর তো দেওয়াই আছে, খালি রচনামূলকের উত্তরগুলো নাই। রচনামূলক শুধু বোর্ডে যেগুলো আছে শুধু সেগুলোই পড়বে, এর বাইরে কিছু পড়তে হবে না। ওকে, এখানে 4টা প্রশ্ন পড়লেই হবে, আর একটাও পড়তে হবে না। ওকে, এগুলো সব সহজ, ছোট 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 প্রশ্ন, সব পারবে। ওকে, তো এই হলো তোমাদের আজকের ক্লাস। তো এখন তোমাদের যে বিষয়টা, মাঝে আমি অনেকদিন গ্যাপ ছিল, ক্লাস আসলে অনেক অসুবিধা, এখনও সমস্যা, কিন্তু তারপরও সব কিছু বাদ দিয়ে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। তো মূল যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সময় কারোর জন্য কিন্তু আমাদের বসে থাকবে না, বুঝতে পারছো? সময় কারোর জন্য বসে থাকবে না। তোমরা যদি নিজেরা একটু সিনসিয়ার হয়ে তোমাদের ক্লাসগুলো না করতে থাকো বা না নিজেরা পড়াশোনা করো তাহলে কিন্তু আগাতে পারবে না। যেহেতু এখনও তোমাদের 3 মাস সময় হাতে আছে, 3 মাস কিন্তু এনাফ তোমাদের কোর্স শেষ করার জন্য। এই যে তোমাদের 7-8টা করে বই প্রতি সেমিস্টারে, এগুলো শেষ করার জন্য 3 মাসই যথেষ্ট। আমি কিন্তু হিসাব তোমাদের আগেও দেখিয়েছিলাম যে তোমরা পড়াশোনার জন্য অ্যাকচুয়ালি 3 মাস সময়ই পাবা, এর বেশি একদিনও সময় তোমরা পাবে না তোমাদের যখন সেমিস্টার রানিং হবে, প্রত্যেকটা সেমিস্টার। এই জন্যই তোমাদেরকে এমনভাবে অ্যাডজাস্ট হতে হবে যে 3 মাসের মধ্যে যেন তোমার কমপ্লিট সিলেবাস শেষ হয় এবং তা একেবারে পুরো বই, এবং এর মধ্যেই যেন তোমার শুধু বোর্ডের জন্য সাজেশন যেগুলো আছে সেগুলো অনুসারে যেন তোমার পড়াশোনা থাকে বা হয়ে যায়, বুঝতে পারছো বিষয়টা?
তো এর জন্যই তোমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আজকে আমাদের ক্লাস আমরা এই পর্যন্তই। তো আজকের ক্লাসের রেকর্ডটা আছে, আমি রেকর্ড করেছি, রেকর্ডটা দিয়ে দেবো না। তো এখন বিষয়টা হলো যে তোমরা যদি গুরুত্ব দিয়ে পড়াশোনা করো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, আর যদি গুরুত্ব না দাও তাহলে ভালো রেজাল্ট কখনোই সম্ভব না। আর আগামীকালকে থেকে আমাদের ইংলিশ ক্লাস এবং তোমার হলো ওই গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্লাসগুলো শুরু হচ্ছে। ওকে, আগামীকাল থেকে এগুলো আবার কন্টিনিউ করব। এই 3টা কোর্সই তো ফ্রি দিয়ে রাখছে, কিন্তু কারো কোনো গুরুত্ব নাই। ফ্রি মনে করতেছে, সবাই মনে করতেছে এমনিই মনে হয়, কিন্তু এর মধ্যে যে তোমরা কী ধরনের কন্টেন্ট পাচ্ছ, এই যে আমি আজকে পড়ালাম, তুমি যখন এমনিও টিচারদের কাছে প্রাইভেট পড়বা বা ক্লাসে পড়বা, এরকমভাবে কেউ এত এক্সপ্লানেশন দিয়ে তোমাদের এত কিছু বুঝাইতে যাবে না, কারণ তোমরা এখন যথেষ্ট বড়, ধরে নিবে তোমরা অনেক কিছুই পারো। কিন্তু আমি ধরে নেই তোমরা পারো ঠিক আছে, কিন্তু অনেক কিছু হয়তো বা ভুলে গেছো। এই কারণেই তোমাদের বেসিক সহ কিন্তু আমি পড়ানোর চেষ্টা করি। এইটাই হলো আমার সাথে অন্য টিচারদের পার্থক্য, বুঝতে পারছো? আর তোমাদের প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি। কিন্তু এই যে দেখো, আজকে কিন্তু ওয়্যারিং সিস্টেমের অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমাদের শিখিয়েছি, বুঝতে পারছো? তো গুরুত্ব দাও নিজেদের কাছে, এবং আমার কাছে অনেক জিনিস আছে এরকম, তোমরা যদি নিতে পারো নিজেদের কেরিয়ার সাকসেস করতে পারবা, কোনো সমস্যা নেই, আমার শিখাইতে কোনো সমস্যা নেই। ওকে, তো আমি দেখা যায় মাঝখানে একটু এলোমেলো হয়েছি, বা এখনও আমার বাসা এই শিফটিং করতে হবে, কেবলমাত্র রং করা হয়েছে। এখন আমি বাসায় জিনিসপত্র সব কিছু নেবো, তারপর একটু গোছালে তো যে আমার বেডের উপর দেখছো, বেডের কিন্তু চেহারা দেখা যায়, সব কিছু এলোমেলো, দেখো জামা কাপড় সব ফেলে রাখছি, কারণ ওই আরেকটা রুমের জিনিসপত্র সব এখানে নিয়ে আসা রাখা হয়েছে। এই কারণেই আসলে বাসায় সময় দেওয়া, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে সময় দেওয়া দিয়ে আসলে সব কিছু হয় না, পারি না। কারণ তোমাদের 3টা কোর্স, একটা ক্লাস দিতে গেলেই হয় না। এই যে আজকে ক্লাসটা করার আগে আমার বাসায় প্রিপারেশন নিতে হয়েছে, প্রত্যেকটা ক্লাসের আগে প্রিপারেশন ছাড়া হয় না। আর কালকে সকালে কিন্তু তোমাদের ক্লাস আছে, বুঝতে পারছো? এই তোমাদের এই ম্যাথমেটিক্স, আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে আজকে আর নিচ্ছি না। আগামীকাল সকালে আমাদের ক্লাস টাইম কয়টায়? 8টার সময় থাকবে, 8টার সময় ক্লাসগুলো করবে। হ্যাঁ, 8টার সময়, 8টা থেকে 9টা বা 10টা যেটাই বাজুক, আমি আগামীকালকে ওই অধ্যায়টা শেষ করব, পরিকল্পনা আছে। হ্যাঁ, এই আজকের রেকর্ডটা দেবো, এখন আজকের রেকর্ডটা করা আছে, রেকর্ডটা দেবো, আপলোড দিয়ে দেবো, এখনই আপলোড করে দিয়ে রাখবো না। তো যাক, আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে বা কারো কোনো কিছু জানার অন্য কোনো বিষয়? স্যার বলো। স্যার বেসিক ইলেকট্রিসিটি স্যার দ্বিতীয়তে পড়বেন স্যার, ওটার কি উদাহরণ থেকে কোনো প্রশ্ন করবেন নাকি স্যার অনুশীলনী থেকে? তোমরা শুধু পরীক্ষার জন্য, বুঝছো, পরীক্ষার জন্য শুধু অতি সংক্ষিপ্ত যা আছে এগুলো বাদ দিও না। এগুলো তো হলো মানে 2-3 শব্দের উত্তর করে তোমরা হলো সবসময় বোর্ডের প্রশ্নগুলো পড়বা। আমি প্রশ্ন করার সময় সাধারণত বোর্ডের প্রশ্নের বাইরে প্রশ্ন করি না। তোমরা নিজেদের জানার জন্য বারবার বলি রিডিং পড়বা পুরোটা, এতে কোনো গ্যাপ নাই, এবং প্রশ্ন সব একবার করে পড়ে যাবা। রিডিং পড়বা, মুখস্থ না, রিডিং পড়বা, তারপর ভালো করে পড়বা শুধু বোর্ডের প্রশ্নগুলো। ক্লিয়ার? মানে স্যার উদাহরণ কি স্যার মানে পরীক্ষা দিবেন কিনা? হ্যাঁ, উদাহরণ বলতে তো উদাহরণে তোমার তো শুধু অঙ্ক আছে, তো এছাড়া তো কিছু নাই। অঙ্ক তো থাকবেই, তাই না? উদাহরণে অঙ্ক আছে, তাজিম বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। উদাহরণে শুধু অঙ্ক আছে। তো যাই হোক, তাহলে সেইভাবে প্রিপারেশন। আগামী পরশুদিন কেউ মিস করো না। পড়াশোনা এমন একটা বিষয় যে এটা ক্রমান্বয়ে করতে হবে, আর যদি না করো সেই জিনিসটাই তোমাদের গ্যাপ হয়ে তৈরি হবে, এবং সেই গ্যাপে দেখা যাবে এক সময় এসে অর্থনৈতিকভাবে অতটাই দুর্বল হয়ে পড়বা আর কিছুই সম্ভব হবে না, ভেঙে পড়বা সব দিক দিয়ে। টাকা না থাকলে মানুষের কিছুই থাকে না। আর এখন তোমরা যেটা করতেছো এটা তোমাদের সঞ্চয় ভবিষ্যতের জন্য, যেন ভবিষ্যতে তোমরা ভালো চাকরি করার মাধ্যমে অনেক কিছু বা অনেক টাকা ইনকাম করতে পারো। সেই চাকরি তোমার করতে হলে তোমার সার্ভিসের কোয়ালিটি ভালো হইতে হবে, আর সার্ভিসের কোয়ালিটি ভালো হইতে হলে তোমাকে ভালো জানতে হবে। দুইটা দিকে, একটা হলো ভালো বেশি পড়াশোনা করে বেশি কিছু শিখতে হবে, এবং স্কিল হইতে হবে। বুঝতে পারছি সবাই আমরা? গ্যাপ দিও না, মানে হাই উতাস করবা। এখন বর্তমানে পাশ করে যারা হাই উতাস করে না, এগো মতো হাই উতাস করো না। পড়াশোনা করলে ভালো চাকরি আছে, ভালো স্যালারির, আর পড়াশোনা না করলে খারাপ স্যালারিরও চাকরি নেই, মানে বিনা বেতনেরও চাকরি নাই, কেউ নেবে না। বুঝতে পারছো বিষয়টা? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর কারো কোনো জিজ্ঞাসা আছে কোনো ব্যাপারে? স্যার পরীক্ষাটা কয় মার্কের দিবেন? হ্যাঁ, পরীক্ষাটা 20 মার্কের। হ্যাঁ, 20 মার্ক। একটা রচনামূলক থাকবে, আর কোনো অল্টারনেটিভ থাকবে না,
দুইটা সংক্ষিপ্ত থাকবে আর বাকিগুলো অতি সংক্ষিপ্ত, তিনটা মনে হয় অতি সংক্ষিপ্ত থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে তোমাদেরকে ধন্যবাদ। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? নাহলে ক্লাস আমি শেষ করবো এখন। আগামীকাল 7টায় কিন্তু কেউ মিস করবে না। এই 7টায় না, তোমাদের ক্লাস টাইম 8টায়, ওই যে 8টায় পারিয়া। হ্যাঁ ধন্যবাদ। একটু অ্যাক্টিভ থাকো। আমি চাই তোমরা যারা ক্লাস করো আমার সাথে, বিশেষ করে বোর্ডে ফার্স্ট হওয়ার চেষ্টা করবা। বোর্ড তোমাদের একটাই, বেশি মার্ক। যে যত জানবা তার পরীক্ষা তত বেশি ভালো হবে, এটা নিশ্চিত। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। শুভরাত্রি।